কার কার এলাকায় আর্মি আছে? হাত তোলো তো। ঘুষ দিয়ে চাকরি নিয়েছে কে কে দেখছো? এখানে তোমরা কেন আসছিলা বলো তো? একটা স্বপ্ন পূরণের জন্য, তাই না? পরিশ্রম কম করছো? তোমার স্বপ্নে কোনো ঘাটতি আছে? তোমার স্বপ্ন একটাই, তুমি যে কোনো ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করবা। এই সময়টাই কিন্তু কাজে লাগানো। তোমার আশেপাশে অনেক বন্ধু আছে না, প্রতিবেশী আছে না তোমার সমবয়সী? দেখবা যে অনেকে এখন ভাটার কাজ করে, অনেকে লেবার, অনেকে গার্মেন্টসে কাজ করে, আবার অনেকেই তোমরা একটা ভালো ভার্সিটিতে চান্স পাও নাই, তারা সেখানে চান্স পাইছে, পাইছে না? তো এখানে হচ্ছে চেষ্টাই সবকিছু, সাথে ভাগ্য ম্যাচ হতে হবে। তো ভাগ্য কিন্তু আল্লাহ লিখে রাখে, ঠিক আছে, বাট আমি মনে করি সেটা অনেকগুলো অপশন থাকে, সেটা নিয়তের মাধ্যমে সিলেক্ট করে নিতে হয়। নিয়তের কথা বলা আছে না? নিয়ত করলে সেটা পাওয়া যাবে, আছে না? তো তোমাদের হচ্ছে নিয়ত থাকলে তোমরা সেটা পাবা। মনে করো সাপোজ ভাগ্য আছে যে বিয়ে আল্লাহ ভাগ্যে লেখে রাখছে যার সাথে তার সাথেই হবে, তাই না? তোমার বাসায় একটা হুট করে বিয়ে আসলো, একটা কানা করা ল্যাংড়ার সাথে, তোমার বাবা টাকা দেখে তার সাথে বিয়ে দিয়ে দেয়। বিষয়টা কেমন? এটা কিন্তু ভাগ্যে লেখা থাকে না। তোমার ভাগ্যে লেখা আছে যে মানুষ হচ্ছে এত বছর বাঁচবে, হুট করে সে আত্মহত্যা করে ফেললেন, করে ফেলে না? সেটা নিজের ইচ্ছায় করে ফেলে না? আল্লাহ কি বলছে যে তুমি গলায় ধরে নাও? বলছে? সেও তো মানুষ চাইলেই কিছু ভাগ্য পরিবর্তন করতে পারে, সেটা আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে, পারে না? তোমাদের স্বপ্ন অনেক বড়, যার কারণে তোমরা এই বয়সে এখানে। হ্যাঁ, আমার এখানে আসলেই যে তোমার চাকরি হবে বিষয়টা কিন্তু এমন না, বাট তোমাকে একটা লোয়ার লেভেল থেকে একটা স্ট্রং পয়েন্টে নিয়ে আসা হয়েছে, আসছো না? তোমার কন্ডিশন কি এমন ছিল? ফিজিক্যাল কন্ডিশন এমন ছিল না। তোমরা যখন প্রথম দৌড় দিয়েছিলাম তখন তোমাদের হচ্ছে ফার্স্ট ম্যানের সময় লাগছিল 2.5, আর এখন যে আইসো ফার্স্ট ম্যান 1.5, 1.3, আকাশ পাতাল না? এই যে আজকে আমরা লাস্ট 4 জন বা 3 জন যে দৌড়ানি দিলাম, তুমি যখন মাঠে যাবা না, ওই দৌড় কিন্তু ওইরকম হবে না যে আস্তে যা আস্তে যা আস্তে যা, স্যার পাঙ্গা দিবে সবাই একসাথে না গেলে ফেল করলে। তখন কিন্তু দৌড় হবে এরকম, কে কাক ওভারটেক করে আগে পৌঁছাতে পারে। তুমি যদি পড়ে যাও দৌড়ের মাঝখানে, সেটাকে কাউন্ট করবে? যে ওই ছেলেটা ওই পর্যন্ত দৌড়ে সবার আগে গেছে কিন্তু পড়ে যাওয়ার কারণে সে আসতে পারে নাই, এটা কাউন্ট করবে? সেহেতু কনফিডেন্স রেখে দৌড়াতে হবে। মনে করো যে এর ভিতর থেকে অনেকে পুলিশ হবা, তুমি শুধু অ্যাপ্লিকেশন করছো, তাই না? পুলিশ হবা। এখন পুলিশের জন্য 1.6 কিলোমিটার বা 1.5 কিলোমিটার সমতুল্য মানের একটা দৌড়ের ইভেন্ট আছে। এখানে মনে করো যে আমরা যেভাবে আজকে দৌড়ালাম, এভাবে দৌড়ায় ওটা সম্পূর্ণ করা সম্ভব না, ঠিক আছে? হবে না। তুমি হচ্ছে সামথিং 400 মিটার গিয়ে এরপরে আর পা উঠবে না, পিছের থেকে পা টেনে ধরবে ফেরেশতারা, আস্তে যা আস্তে যা। বাট তোমার যদি অ্যাবিলিটিস থাকে, টেকনিক থাকে, ইউ মাস্ট বি গেইনার, তুমি ওটা সম্পন্ন করতে পারবা। কোন কোন চাকরি পাওয়া সহজ তোমরা জানো? চাকরি পাওয়া সহজ পুলিশ আর বিজিবির চাকরি, বাট বিজিবির চাকরিতে একটা হাইট রিকোয়ারমেন্টস আছে, উচ্চতা। একটু উচ্চতা যাদের বেশি তাদের বিজিবির চাকরি পাওয়া সহজ। সেখানে যে রিটেন পরীক্ষা আছে, ভাইবা পরীক্ষা আছে, সেগুলো পার হলে হয়ে যায়। পুলিশের চাকরিতে কোনো মেডিকেল নাই, জানো তোমরা? শুধুমাত্র বড় কোনো ভাইরাস ভাইরাস না থাকলে তোমার চাকরি অটোমেটিক হয়ে যাবে। তোমার প্রথম কাজ হচ্ছে ডকুমেন্টস দেখে, দ্বিতীয় কাজ তোমার মাঠের একটা ফিজিক্যাল ফিটনেস, তৃতীয় দিন ওরকম আর একটা ফিজিক্যাল ফিটনেস, চতুর্থ দিন তোমার রিটার্ন পরীক্ষা। তুমি এখানে সিলেক্ট হয়ে গেলে ভাইবার জন্য ডাকে, যদি তোমার কন্ডিশন ভালো পায়, ওকে, তুমি পুলিশ কনস্টেবল, তাই না? বাট সেনাবাহিনীর চাকরি পাওয়াটাও কিন্তু অনেক টাফ, কিন্তু ফিট হলে পারে এই চাকরিটা পাওয়া খুব সহজ। কার কার এলাকায় আর্মি আছে? হাত তোলো তো। ঘুষ দিয়ে চাকরি নিয়েছে কে কে দেখছো? ঘুষ দিয়ে তার প্রপার চাকরি হয়ে গেছে কে কে দেখছো? আর যে আর্মি হয়েছে তার পারিবারিক অবস্থা কি সে ধনী? তার আর্থিক অবস্থা কিন্তু ধনী না, হয়তো চাকরি পাওয়ার পরে তার গেট আপ চেঞ্জ হয়ে গেছে।
চলাফেরা চেঞ্জ হয়ে গেছে, পোশাক আশাক চেঞ্জ হয়ে গেছে। বিষয়টা এমন, বোঝা গেল? তো একটা গরিব ঘর, যার বাবা হচ্ছে ঘোড়ার গাড়ি চালায়, যার বাবা দিন মজুর, যার বাবা প্রবাসে থাকে, একটা শর্ট রেমিটেন্স পাঠাতে পারে। তুমি মধ্যবিত্ত ফ্যামিলি একটা ছেলে, বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নমানের। সো এইখান থেকে হচ্ছে বের হয়ে আসাটা কিন্তু খুবই টাফ। সেখানে 10 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অ্যাবিলিটিস কিন্তু তোমার নাই। আছে? টাকা দিবা কোথায়? দেওয়ার কোনো রাস্তা আছে? মনে করো যে দালাল কিভাবে টাকা খায় জানো? তোমরা ওই যে বলো না যে দালাল টাকা চাকরি দিয়ে দিবে, বলো না? সামথিং মনে করো এখানে আমি দেখতে পাই যে আমার এখানে 100 জন ছেলে আছে, এর ভিতর 60 জন ছেলে ওভারঅল ফিট। আমি যদি ওদেরকে ট্রেনিং নাও করাই, তারপর ওদের চাকরি হওয়ার সম্ভাবনা 70%। আমি তোমাদেরকে একটা করে ইন্টারভিউতে নিব, সেখানে বলবো যে আলামিন তোমাকে আমি চাকরি দিয়ে দিব, এটা কাউকে বলা যায়নি, তোমাকে আমার ভালো লাগছে, হ্যাঁ? তো তুমি হচ্ছে যদি চাও তাহলে 5 লাখ টাকা লাগবে। এই 5 লাখ টাকা দিলে তোমাকে আমি চাকরি দিয়ে দিব। এখন ওর ফ্যামিলিতেও বলবে স্যার তো এই কথা বলছে, তাহলে তো অনেক বড় হাত। যে হচ্ছে প্রতারণা করবে সে তো বলবেই যে আমার খালু মেজর, আমার মামা মেজর জেনারেল, আমার দাদা অমক তমক, বলবে না? এমন কথাই বলবে। সো যখন হচ্ছে তুমি কোর্টে গেলা, এরকম 60 জন ছেলে কোর্টে গেল, আমি লিস্ট করে রেখে দিলাম, তোমাদের সার্টিফিকেট রেখে দিলাম, তোমরা মাঠে গেলা, আমি বললাম যে ঠিক আছে বলে দেওয়া আছে তোমাদের চাকরি অটোমেটিক হয়ে যাবে। 100 জন মাঠে গেছে, 60 জনের চাকরি হয়ে গেছে, আমার কোনো ক্রেডিট আছে? তোমার ফিট এমনি চাকরি হয়ে গেছে। আমার আমার কথা কি ওই রিক্রুটিং ইউনিট পর্যন্ত পোষায়? পোষায় না। আর যার পোষায় সে এরকম অন্যায় কাজের সাথে লিপ্ত থাকে না। বুঝতে পারছো? যে দিতে পারে সে মাগনায় চাকরি দিতে পারে, টাকা লাগে না। আর যে দিতে পারে না সে তোমাকে টাকার প্রশ্ন তুলবে। বিষয়টা এমন। তো তোমার যখন হচ্ছে নর্মালি চাকরি হয়ে গেল, তখন তুমি আমাকে টাকা দিতে বাধ্য, বাধ্য না? তোমার সার্টিফিকেট আমার কাছে জমা আছে, আমি খালি বলে দেবো চাকরি তো আমি দিয়ে দিছি, তুমিও কিছু জানো না। তুমি বলো যে হ্যাঁ চাকরি তো আপনিই দিছেন, ঠিক আছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার আগেই জমা করো, 5 লাখ টাকা জমা করো। তোমার চাকরি তুমি মাঠে দৌড়ালা, তুমি পরীক্ষা দিলা, তুমি ভাইবা পরীক্ষা দিলা, তুমি মেডিকেলি ফিট হইলা, তোমার চাকরি তুমিই নিলা। অথচ ওই যে একটা কথাই তুমি মায়ের পেছে ধরা খেয়ে গেছো। আমি যদি তোমাদের এখান থেকে সবাইকে বলি আমার সাথে এখন চুক্তি করাই টাকার জন্য, এখানে কি একজনেরও চাকরি হবে না? হবে। একজনের তো চাকরি হবে, তাই না? মনে করে এই ব্যাচ চালাই আমার সামথিং 1 লক্ষ টাকা লাভ হয়েছে ধরো, কিন্তু একজনের যদি হুট করে আন্দাজে চাকরি হয়ে যায়, তোমাদের সাথে চুক্তি আছে, তাহলে কত পাবো? 5 লাখ বা 10 লাখ পেয়ে যাবো না? সেহেতু দালালের প্রচেষ্টা থাকে ওই রকম, হুট করে বড় লোক হওয়ার, এই জন্য হুট করে ধরাও খায়। বুঝতে পেরেছ? খালি খোলস বাজে বেশি, এই কথাটা মাথায় রাখবা। যারা হচ্ছে ভদ্র তারা কখনো বেশি কথা বলে না, কাজের কাজ আগে করে। যারা পরিশ্রমী তারা শক্তি দেখায়, নিজেকে প্রমাণ করে দেখায় যে আমি এটা করতে পারি ওইটা করতে পারি। সৈনিক তো তোমরা হবা, তাই না? তোমরা সৈনিক হতে চাও, তোমরা সৈনিক হবা, এটা তোমার একটা নিয়তের প্রয়োজন। মাঠে যাও, গিয়ে আল্লাহর দিকে একবার তাকাও যে আল্লাহ এখানে তুমি ছাড়া আমার অন্য কেউ নাই, কেউ থাকবে তোমার সাথে? সেহেতু আল্লাহকে তোমার দিকে না তাকায় থাকতে পারবে? তাকাবে। মানুষের কিন্তু সমস্যা থাকে, ছোটখাটো থাকে না? আমার হাইট ছিল 5 ফুট 6 ইঞ্চি, বাট সেই মাঠে আমি সবচেয়ে শর্ট, মানে যেগুলো সিলেক্ট হয়েছি সবার ভিতরে আমি শর্ট, বাকি সবাই তোমার হচ্ছে 8 ইঞ্চি 10 ইঞ্চি 11 ইঞ্চি 12 ইঞ্চি, কিন্তু কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে তাদের চেয়ে আমি সেরা। আমার সাথে দৌড়ে একজনও পারে নাই, পুশ আপ দিয়ে একজনও পারে নাই, সিট আপ গেট আপে একজনও পারে নাই। কিন্তু ভাইভাতে আমি নিজেকে এক্সপ্লেন করতে পেরেছিলাম, কথা বলার একটা এক্সট্রাঅর্ডিনারি নলেজ ছিল, যেটা তোমাদের অনেকেরই নাই। এই যে কথা বলতে পারতেছো না কেন? সৈনিক হবে না? তোমাকে লিডারশিপ শিখতে হবে না? কমান্ড করা শিখতে হবে না? যুদ্ধ তুমি কিভাবে করাবা? আজকে তুমি একটা জুনিয়র সদস্য, এখন যদি দেশে যুদ্ধ লাগে তখন কি করবে জানো? বলবে যে কারা কারা আর্মিতে আসতে চাও, সব গাড়িতে ওঠো।
ওই স্টেডিয়ামে বা মেন্টাল গ্রাউন্ডে অস্ত্র এক ট্রাক নিয়ে এসে দিয়ে দিবে, গুলি করতে থাকো। বুঝতে পেরেছো? এরকমটাই হবে। তোমার যুদ্ধ যে সমস্ত দেশে লাগছে দেখো না, ইউক্রেন। সেনাবাহিনীর প্রস্তুতির জন্য যখন এই দুইটি সেলের উচ্চতা মাপা হয় তখন তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেল থেকে কম ছিল, অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চি তারা ছিল না। আমাদের কোচিং সেন্টারে জুবায়ের এবং সোবাহান নামে দুইটি সেলের উচ্চতা কম ছিল। পরবর্তী তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। তাদের উচ্চতা বৃদ্ধি পাওয়ার মূল কারণ ছিল তারা নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করত, পাশাপাশি তারা ইন্ডিয়ান লং লুক সেবন করত। এই দুইটা থিওরি যখন ওদের উপর প্রয়োগ করা হয়েছিল তখন দ্রুত তাদের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল। 1 মাসের ভিতরেই তাদের উচ্চতা নির্দিষ্ট স্কেলে চলে এসেছিল। সেহেতু যারা বলে যে উচ্চতা বাড়ানো সম্ভব না তাদের জন্য এটা একটি ভুল ধারণা। চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে বাস্তব প্রমাণ দেখে যেতে পারে। উচ্চতা বৃদ্ধির জন্য অবশ্যই মেডিসিন এবং ফিজিক্যাল এক্সারসাইজ করলে তাদের উচ্চতা 100% বৃদ্ধি পাবে। সো যারা এই মেডিসিনটি সংগ্রহ করতে চায় স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে। ধন্যবাদ। কি করতেছে ওরা? মানে পেটে থেকে যেটা পড়তেছে সেটাকেও নমিনেশন করে দিচ্ছে যে এ আর একটু বড় হলে আমাদের বাহিনীতে যোগদান করবে। রাশিয়ায় হচ্ছে যারা ক্লাস 10 বা 8-এ পড়ালেখা করতেছে, যাদের বয়স 14-15 বছর, তাদেরকে দিয়ে যুদ্ধ করাচ্ছে, সামরিক প্রশিক্ষণ দেওয়াচ্ছে যে দেশের প্রয়োজনে তোমরা লেগে যাও। তখন কিন্তু তোমাদের দেখবে না যে কার চুল পাকা আছে, কার নাকে পলিপাস আছে, কার হচ্ছে পায়ের একটা আঙ্গুল কম বেশি আছে। তখন দেখবে যে কে আসতে চায়, পুলিশ সামনে কে বুক পেতে দিতে চায়, কে যুদ্ধ করতে চায়, তখন নিয়ে নেবে। বাট এখন সিচুয়েশন কি তেমন আছে? এখন হার্ড কনফিডেন্স দিয়ে তোমাকে চাকরি পেতে হবে। ইভেন তোমরা অনেকেই সৈনিক হবা, তখন আমার মতো অনেক ব্যক্তিবর্গ পাবা, তোমাদেরকে বিভিন্ন ভাবে মোটিভেট করবে, বিভিন্ন ভাবে তোমাদেরকে একটা জিনিস শেখাবে। আমার চেয়ে অনেক ভালো পাবা, আমার চেয়ে অনেক খারাপ পাবা। একটা কথা মাথায় রাখবা, কখনো ব্যাড ডিসিপ্লিন হওয়া যাবে না, বেয়াদবি করা যাবে না। আমি তোমাদেরকে একটা কথা শেখাতে চাই, যেটা পূর্বে ব্যাচকে আমি একদম অক্ষরে অক্ষর শেখাতে পারছিলাম। সিনিয়র যেটা বলবে সেটা রাইট। তোমার আপিল করার কোনো সুযোগ আছে? বিচারপতি যদি একটা ফাঁসির আসামি লিখে দেয় যে এর ফাঁসি হবে, এটা তুমি আর আপিল করতে পারবা? আপিল করতে হলেও কিন্তু সেটা কি রকম বিনয়ের সাথে, বিচার কিন্তু আবার সেই করবে। মানে তাকে আবার বোঝানো হলো যে স্যার তো মানে মার্ডারটা করতে চাইছে এইভাবে, কিন্তু আনফর্চুনেটলি এইভাবে হয়ে গেছে, বা একবারে মেরে ফেলতে চাই নাই, একটা হাত কেটে দিতে চাইছিল, বা কোনো রাগের জেরে এরকম একটা কাজ করতে সে বাধ্য হয়েছে। তখন কিন্তু আবার ভেবেচিন্তে দেখে। বাট সে যদি চায় যে তাকে বলো যে এই ফাঁসি কেন দিলি, তুই ওকে মুক্তি দিয়ে দে, সে দিবে আর জীবনে? ওই আপিল আর জীবনে সারা জীবন আপিল চলতেই থাকবে, সেটা আর কার্যকরী হবে হবে? সেহেতু তোমরা একটা জিনিস মাথায় রাখবা, কখনো সিনিয়রের সাথে বেয়াদবি করা যাবে না। সিনিয়র অলওয়েজ কিং, আর জুনিয়র জুনিয়রই। তুমি আজকে জুনিয়র সদস্য হবা না, কালকে তো তুমি সিনিয়র হয়ে যাবা, তাই না? তোমার 1 বছর চাকরি যখন হয়ে যাবে, তোমার পরবর্তী বছর আরেকটা ব্যাচ যাবে না, তখন তুমি সিনিয়র হয়ে যাবে না? মনে করো তুমি একটা জায়গায় থাকবা, যেখানে তোমার চাকরি হওয়ার পরে সেখানে 700 জন সৈনিক থাকবে, বা 600 বা 500। সেখানে তুমি নতুন গেলে তুমি মোস্ট অফ জুনিয়র যাবা কয়জন? অনলি ফর 40 থেকে 50 জন। প্রথম বছর তোমাদেরকে সবাই ফুটবলের মতো খেলবে, সবাই যেখানে যে পাবে সে ডাকবে, এই সুবান এখানে আসো তো, মনির এখানে আসো তো, আলামিন এখানে আসো তো, ওই হারুন এখানে আসো, বা মতোজা এখানে আসো, এটা ধরো, এটা করো, আমার এখান থেকে একটু খাবার নিয়ে আসো, আমার পোশাকটা একটু ধুয়ে নিয়ে আসো। ঠিক আছে? তুমি যদি কখনো হচ্ছে না করো, তাহলে মনে করো যে বাকি যত জীবন চাকরি করবা শেষ। এই 1 বছরের ঘানি তোমাকে টানতে হবে সারা বছর। কি হিসাবে জানো? মাল হিসাবে। আর যদি তুমি সবকিছু পারফেক্ট ভাবে করো, 1 বছর পরে তোমার আরেকটা ব্যাচ চলে আসবে, তখন তুমি আরো আদেশ করতে পারবা যে আমাকে ওই সিনিয়র এই কাজটা দিয়েছে, এখন তুই এই কাজটা করে দে। বুঝে গেল? সো নিজের হচ্ছে অ্যাটিটিউড দেখাবা কখন? যখন তুমি সেখানে সিনিয়র। বাট যখন তুমি জুনিয়র, তখন তুমি খালি পানি টানা চিন্তা ভাবনা করবে, সিনিয়র কি চায়, সিনিয়র কোনটা চাচ্ছে। আমরা ফুটবল খেলছি জানো, আমি যখন রাঙামাটিতে ছিলাম, রাঙামাটি সার্কিট হাউস, রাঙামাটি শহরে ঢোকার আগে একটা ফিল্ড থাকতো,
ওইখানে আমরা সকাল বিকাল আগে পিঠে পিট্টু নিতাম, ওর ভিতর 6টা ইট ঢোকানো থাকতো, উঁচা নিচু রাস্তা, কখনো হাফতলা নিচে নামতে হতো, কখনো উপরে নিচে উপরে, এরকম একটা চক্কর দিলে পারে হয়তো হচ্ছে 600 মিটার। একটা চক্কর না, তোমার 1.6 কিলোমিটার হতো 3 চক্করে। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে আমরা সারাদিন এটা করতাম। যখন সিও স্যার আসতো, অফিসাররা আসতো, তখন আমাদের ফুটবল ম্যাচ খেলাইতো। ওই ফুটবল ম্যাচে এলাকায় আমরা খেলতাম যে বল পাইলে আগে গোলে শুট, আর আমরা যদি গোলের সামনে যায় দাঁড়া থাকতাম, ওই গোল আমরা দিতাম না। আমার ব্যাক পাস দিতাম, স্যার মারেন, একটা শট মারেন স্যার। কারণ সে যদি আমার পাশে একটা গোল দিতে পারে, সে আমাকে ভালো ভালো জানবে যে আলামিন আমাকে একটা পাস দিছে, আমি একটা গোল দিছি। গোল দিতে পারলে সে খুশি হবে না? প্রত্যেকটা অফিসারের ইমোশন হচ্ছে ফুটবল। আমি আর্মিতে যত অফিসার দেখছি, প্রত্যেকটা অফিসারের ইমোশন হচ্ছে ফুটবল, আবেগ। এই ফুটবলকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় আর্মিতে, সবচেয়ে বেশি ভালোবাসে। আমরা যখন হচ্ছে তোমার ইউনিট লেভেলে খেলছি, আমাদের জন্য ভিআইপি বাস নিয়ে চলে আসছে, এসি বাস। কি লাগাবো, মানে যে যেভাবে যাওয়ার কথা, কানে ব্লুটুথ লাগাও, ব্যাগ একটা নাও, হাফ প্যান্ট পরো, তোমার সিভিল একটা গেঞ্জি পরো, চলো এবার রওনা দাও। নাসি কোথায়? আমরা দিনাজপুর, খেলতে চলে যাচ্ছি রংপুর, মজা। তো তোমাদেরকেও ওই রকম হচ্ছে মাইন্ড কনসেপ্ট করে নিতে হবে। চাকরি অনেকেরই হবে, হ্যাঁ, অনেকের চাকরি হবে, দু একজনের চাকরি হবে না, তারা আবার চেষ্টা করবা, একটা না একটা কোথাও জায়গা করে নিতে পারবা। হয় পুলিশ, নয় বিজিবি, নয় সেনাবাহিনীর সৈনিক, নৌবাহিনী, বিমান বাহিনী। আমি দেখতে চাই আমার এই ব্যাচের সবাই সব জায়গায় অ্যাপ্লিকেশন করবা, ঠিক আছে? যে কোনো একটা জায়গায় চাকরি হয়ে যাবে। একজনকে সেনাবাহিনীতে ভেরিকেজ বাহিনী ধরছে, তার নৌবাহিনীতে চাকরি হয়ে গেছে, নৌবাহিনীতে ধরছে, বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে, বিমান বাহিনীতে ধরছে, পুলিশের চাকরি হয়ে গেছে। তোমার এই বয়সে সব বাহিনীতে অ্যাপ্লাই করতে পারবা, জানো? সব বাহিনীতে, পুলিশে করতে পারবা। রেজাল্ট যদি কম থাকে, অনেকগুলো অপশন আছে। এই যে নৌবাহিনী, বিমান বাহিনী সার্কুলার রিসেন্টলি পাবলিশড হবে, হ্যাঁ, ঈদের আগেও দিয়ে দিতে পারে, অথবা ঈদের 10 দিনের ভিতরে। তোমরা যারা 2.50 আছো এবং এর উপরেও আছো, সবাই অ্যাপ্লিকেশন করবা। যে কোনো একটা লেগে গেলেই, কোনোটাই চাকরি ছোট না। সরকারি চাকরি আমি তোমাদেরকে এর আগে বোঝাইছি, মেয়েদেরকে বলে নাই। একটা ইঞ্জিনিয়ার, ও যদি 70,000 টাকা বেতনও পায়, তোমার 15,000 টাকা বেতনের কাছে ওটা সমতুল্য নয়, অনেক ছোট। একটা সৈনিক যে ফ্যাসিলিটিস পায়, সে বিসিএস ক্যাডারও সেই ফ্যাসিলিটিস এর কাছে আসতে পারে না। বুঝতে পেরেছ? বিভিন্ন ধাপে 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 তোমাকে আপগ্রেড করা হয়। তোমার একটা ভাতা থাকে, সেই ভাতাটা অনেক বেশি, কিন্তু কষ্ট আছে। কষ্ট মানতে পারবা তোমরা? কষ্ট মানতে পারলে সৈনিক হতে পারবা, ঠিক আছে? কষ্ট হবে, কোনো কাজই সহজ না। গার্মেন্টসে কাজ দেখছো তোমরা? কেউ গার্মেন্টসে কাজ দেখছো? এত সহজ না, ঠিক আছে? সকাল 9টায় ঘুম থেকে তোলে, রাতে ঘুমাতে যাবে কটায়, এর কোনো ঠিক ঠিকানা নাই। এই যে চেকিং শুরু করছো, বা এই যে সেলাই শুরু করা হয়েছে, বা এই যে হচ্ছে প্রোডাকশন শুরু হয়েছে, এটা করতে করতে তোমার জীবন শেষ হয়ে যাবে। যেহেতু সৈনিকের চাকরি একটা বেসিক লেভেলের চাকরি, নিয়মিত ছুটি পাবা, চিকিৎসা পাবা, রেশন পাবা, বেতন পাবা, সব দিক দিয়ে তোমাদের ভালো লাগবে। আমি চাই যে তোমরা এখন যে ফিটনেসটা পাইছো, পাইছো না, এটা ধরে রাখতে হবে। শুধুমাত্র হারুন বাদে এখানে সবাই ফিট, বুঝতে পেরেছো? উইদাউট হারুন এভরিবডি ফিট হিয়ার, বিকজ হারুনের ওয়েট অনেক বেশি, তার জন্য আরো কিছু সময় প্রয়োজন। আমি যখন প্রথম একটা ভিডিও ছাড়ছিলাম, তোমরা কে কে দেখছিলা? ওই মেন্টাল গ্রাউন্ডে সবাই একটা রিপোর্ট দিচ্ছিলাম, কার কত কেজি ওজন কমছে, কে কয়টা পুশ আপ দিতে পারে, কে কয়টা রিস আপ দিতে পারে, এরকম একটা ই করছিলাম না? দেখছিলা তোমরা? বেশ কয়েকজন কমেন্টস করছিল যে এটা হচ্ছে শেখানো কথা, বা এটা 1 মাসে এত কেজি ওজন কমানো সম্ভব না। বাট তোমরা কি প্রমাণ পেয়েছো? আরো নাকি ওজন কমছে? আগের ব্যাচে সিয়াম ছিল, 13 কেজি ওজন কমায় গেছিল। এবার হারুন, সেও 13 কেজি ওজন কমায় যাচ্ছে। তারপরে মিথুন মিথুন প্রায় 10-11 কেজি ওজন কমায় গেছিল। তোমাদের ব্যাচেও সেম টু সেম ওজন কমে না এরকম ব্যক্তি খুব কম। যারা একবারে হচ্ছে চিলটি, তাদের ওজন কমে নাই। বাট ওভারঅল যাদের শরীরের একটু গ্রোথ, মাংস ছিল, তাদের ওজন কমে গেছে, ঠিক আছে?
পরিশ্রম করছো, এখন সফল হওয়ার দায়িত্ব তোমার, আমার না। তোমাকে একটা বেসিক গাইডলাইন দেওয়া হয়েছে, মাঝে মাঝে তোমাদেরকে গ্রুপে ইনস্ট্রাকশন দেওয়া হবে পড়ালেখার বিষয়ে, তোমরা সেটা আয়ত্ত করবা। একবার সাকসেস হয়ে দেখো, মাঠে একবার টিকে দেখো, যে বাবাকে ফোন দিলে কান্না করতে করতে তোমার চোখের পানি ভিজে যাবে, ফোন দিয়ে বলতে পারবা না যে বাবা আমি মাঠে টিকে গেছি। বুঝতে পেরেছো? এটা কিন্তু অনেক আবেগের একটা জিনিস, চাকরি পাওয়াটা অনেক আবেগের একটা জিনিস, যদি সেটা হয় সরকারি চাকরি। আমি যখন মাঠ থেকে বের হয়েছিলাম, এট ফার্স্ট হচ্ছে মনে আছে, আমি আমার আব্বুকে ফোন দিছিলাম, তারপরে তোমার ভাবিকে ফোন দিছিলাম। মানে আব্বুকে ফোন দিয়ে যে আমি বলবো যে আমি চাকরি পেয়ে গেছি, এই কথাটুকু আর বলতে পারতেছি না। আই ওয়াজ সো এক্সাইটেড। তোমাদেরকে এরকম একটা সময় আনার জন্য ফিল করতে হবে, হেরে গেলে চলবে না। ভাবতেছো যে এখানে কষ্ট করলাম, সারা জীবনে কষ্ট করতে হবে, হ্যাঁ কষ্ট করতে হবে, বাট এখানে তুমি টাকা দিয়ে কষ্ট করলা। অনেকে ভাবছিলা যে এই টাকা দিয়ে আবার আলামিন ভাই মার খাইতে আইছি, মার খাইতে আইসো না, শিখতে আইসো। ঠিক আছে, একটা জিনিস শিখতে আইসো, একটা জিনিস শিখতে পারছো, একটা অভিজ্ঞতা হলো। 1 মাস বাড়ি ছেড়ে থাকার কি কষ্ট সেটা হলো। এখন বাসায় যাবা, গিয়ে আম্মুকে একটা সালাম দাও, আব্বুকে একটা সালাম দাও, দেখো তোমাকে অনেক সুন্দর বলবে যে হ্যাঁ আমার ছেলে একটা বেসিক ধারণা পেয়ে আসছে। তুমি যদি আগের মতো ওই চার দোকানে যায় বিড়ি খাও, সিগারেট খাও, চার দোকানে মুরব্বীদের সাথে তর্ক করো, তাহলে তোমার এই শিক্ষা দিয়ে কি হলো? কিছু হবে? তুমি যদি আগের মতো ওই কথা বলার সময় মানুষের সাথে হাত এরকম নাড়াচাড়া করো, হাত যদি তুমি এরকম রেখে না কথা বলো, হ্যাঁ তুমি একবারে সাবধান না হয়ে তুমি এরকম হাত পিছিয়ে দিয়ে হাঁটা চলাফেরা করে কথা বলতে পারো, বাট তুমি এরকম হাত নাড়ায় চাড়ায় তো আর কথা বলতে পারবা না, পারবা? সবসময় তোমার চুল একটা সৌন্দর্যের প্রতীক। মানুষের চুল, চুল দেখলে বোঝা যায় সে নেশাখোর কি সে গাঁজাখোর কি সে স্মার্ট একজন পার্সন, তাই না? এই চুলটাকে তোমরা সুন্দরভাবে রাখার চেষ্টা করবা। চুল যখনই তোমার বড় থাকবে, তখন এখানে হচ্ছে বাদুরের বাসা হবে, তোমাকে বখাটে দেখা যাবে। এখানে তোমাদেরকে কেউ আনস্মার্ট বলতে পারবে? হ্যাঁ, কে বলতে পারবে? বাট ওই যে পিছে একটা আছে, তুমি কি এটা, হ্যাঁ দেখো তো চুলটা কি ভালো দেখা যাচ্ছে? ভালো দেখা যায়? এখন বাকি যারা চুল কাটছে তাদের চুলের দিক তাকাও, এখানে মোর দ্যান স্মার্ট না? আমাদের 26 স্যার আছে না, দেখো তো ও যদি তোমাদের মতো চুল কাটতো ভালো দেখা যেত না? তো থিঙ্কিং করো, চুল বড় রাখলেই তোমাকে সুন্দর দেখা যাবে না, চুল ছোট রাখলেও তোমাকে অনেক সুন্দর দেখা যাবে। দিস ইজ সোলজারিটি। সোলজার কেন চুল রাখে না বলো তো? একটাই, চুল কন্ট্রোল করতেও চিরুনি লাগে। সোলজার কি চিরুনি লাগে? তোমরা কি চিরুনি ইউজ করতেছো? এরকম করলে হয়ে যাচ্ছে, আমিও চিরুনি ইউজ করি না, মাঝে মাঝে ইউজ করি। ওই যে সকাল থেকে তোমাদের সাথেই থাকি, আমার কি চিরুনি লাগে? চুল কিন্তু এরকমই থাকে। তো এখন থেকে তোমরা হচ্ছে এটা মেনে চলবা, পোশাক একটা পরবা সেটা যেন ভদ্র হয়, ছেঁড়া কাটা ফাটা যেন না থাকে। এই যে ঈদ আসতেছে, তোমরা সিলেক্ট করবা ওই চাপড়ি না কি যেন শার্ট, টেডি শার্ট, টেডি প্যান্ট, এরকম হবে। সৈনিকের চলাফেরা ওরকম হয় না। এখন থেকে ভাববা যে আমি সৈনিক হয়ে গেছি, আল্লাহ কি তোমাকে অপমান করবে? তুমি এখন থেকে ভাবো যে তুমি সৈনিক হয়ে গেছো, আল্লাহর কাছে চাও যে আল্লাহ তুমি যদি আমাকে প্রকৃত বান্দা হিসাবে আমাকে ভালোবাসো, আমি তোমার এক আল্লাহর বিশ্বাসী, এক আল্লাহর পথে অনুসরণ করে চলি, আমি এখন সৈনিক হতে চাই, আমার চলাফেরা সৈনিকের মতো হয়ে গেছে, আমার এলাকা জানে আমি সৈনিক হয়ে গেছি, আমাকে কি আল্লাহকে তুমি অপমান করবা? আল্লাহ তোমাকে ফিরাই দিবে না। এলাকায় আমাকে কত মানুষ কত কথা বলছে, when I was try to join Bangladesh Army to become a soldier, তখন বাড়ির আশেপাশের দাদা চাচা চাচি পাড়া প্রতিবেশী, they only said that আমার দ্বারা এটা সম্ভব না। বুঝতে পেরেছ? যখন চাকরি হলো তখন এই সেনাবাহিনী বুট দিয়ে লাথি মারে, এই করে সেই করে, বকাবাজি করে। হ্যাঁ, যখন ট্রেনিং সেন্টার জয়েন করলাম তখনকার মোমেন্টসটা গেল, যখন ট্রেনিং শেষ করলাম তখন ওরাই আবার বিয়ের প্রস্তাব নিয়ে আসতো, বা ওরাই ভাবতো যে দেখি একে অন্য কোথাও খাটানো যায় কিনা। বুঝতে পেরেছো? তোমরা এখন যে পজিশনে আছো না, খালি একবার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাও, দেখবা যে 10 লাখ টাকা নিয়ে অনেকের মেয়ে রেডি থাকবে। তো মেয়েদের পিছে না দৌড়ে তুমি হচ্ছে ক্যারিয়ারের পিছে ফোকাস দাও। গার্লফ্রেন্ড আছে ঠিক আছে, এনাফ ফর ইউ, তার সাথে একটা সুসম্পর্ক রাখো, তাকে তুমি কনভেন্স করো
যে প্রতিষ্ঠিত হতে আমার সময় প্রয়োজন, তোমার দোয়া প্রয়োজন, তাই না? বদদোয়া নিবা না। তোমার এখন গার্লফ্রেন্ড আছে, অনেকে চাকরি হওয়ার পর এটাকে ছেড়ে দিবা, দিবা না? দিবা না স্যার। ছেড়ে দিবা, অনেকে ছেড়ে দিবা। এটা হচ্ছে বীর বীর পুরুষ না, এরা হচ্ছে কি জানো, অর্থের কাছে হেরে যায়। হেরে যায় না? প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে কি ভুলে যাওয়া উচিত? না স্যার। উচিত না। রাগারাগি হবেই, তোমরা যারা রিলেশন করো রাগারাগি হবে, বাট রাগ শেষে একবার একটা কথা বলবা যে আমি তোমাকে ভালোবাসি। কেউ তোমরা কখনো মাকে বা বাবাকে বলছো যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি? বলছো? মাকে বলছো? বলতে পারো নাই কেন? তোমার বাবা মা সবচেয়ে তখন খুশি হবে এই পৃথিবীর ভিতরে যখন তুমি বলবা যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি যেটা বুঝতে পারো না, আমি তো আমার সন্তানের থেকে আমি সেটা চাই যে আমার সোয়াদ আমাকে বলুক যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবার মাকে বলবে যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার বাবা মা এটা চায় না? গার্লফ্রেন্ড কে বলতে পারো আর বাবা মাকে বলতে বলতে পারো না? ট্রাই করবা এবার। ফোনে কথা হলে যখন মন খারাপ হবে, দূর দূরান্তে থাকবা, তখন বলবা যে মা আমি তোমাকে অনেক মিস করি, অনেক ভালোবাসি, আমার একা থাকতে খুব কষ্ট হয়। দেখবা যে ওই মাই তোমার জন্য দোয়া করবে। নামাজ কালাম পড়বা, বাজে আড্ডায় যাবা না। আর হুটহাট মানে ওই পথ বেঁচা যে কিছু আছে না, হুট করে বাইকে অ্যাক্সিডেন্ট মারে অ্যাক্সিডেন্ট হয়, ওরকম কোন সঙ্গের সাথে মিল দেবা না, ঠিক আছে? এর আগেও একজন এখান থেকে হচ্ছে সম্পূর্ণ করে গেছে 1 মাসের, বাসায় গিয়ে এমওডিসির মাঠ করবে তার আগে অ্যাক্সিডেন্ট করে ফেলছে। বুঝতে পেরেছো? একদম সম্পূর্ণ পা চুলে উঠে চলে গেছে। বলে যে এটা কিভাবে একদিনে শুকায় ফেলবো, সম্ভব? সো আর আমি বেশি কথা বলবো না। হ্যাঁ, অনেক কথাই বললাম, তোমাদের সাথে এরকম কথা বলা হয়ে ওঠে নাই। বাট এই মাসে আমার অনেক ঘাটতি ছিল। মাঝখানে রমজান মাস, এরপরে একটা অত্যাচার ছিল, ন্যাচারালি আমরা একটা বাধার সম্মুখীন হয়েছি না? ইনশাল্লাহ কোনো কিছুর মানুষকে বাধায় রাখতে পারে না, থামিয়ে দিতে পারে না। যখন আমি কঠিন বিপদের মাঝখানে থাকি তখন আল্লাহর দিকে একবার তাকাই, আর রাস্তা খুঁজি যে রাস্তাটা কোথায়। হেরে যাব? হেরে যেতে চাই না। আল্লাহর কাছে সবসময় চাই যে জিতে যেতে চাই, জিততে চাই। বা যদি হারিও তাহলে তার চেয়ে যেন বেশি পাই। তো তোমাদের লক্ষ্য বা এরকম হবে না? তোমরা আমার স্টুডেন্ট ছিলা, তোমরা যদি সার্থক হও, তোমরা যদি প্রতিষ্ঠিত হও, তাহলে আমার সার্থকতা। বোঝা গেল? একজন ব্যক্তির চেয়ে একটা প্রতিষ্ঠান অনেক বড়, ঠিক আছে? ইলন মার্কসের টেসলা কোম্পানি অনেক বড়, জানো? কারণ কি, ওইখানে অনেকের শ্রম থাকে, অনেক শ্রম দেয় না? অনেকের শ্রম থাকে। সেহেতু ও যেটুকু কষ্ট করছে সেই কষ্টের চেয়ে 1000 গুণ বেশি কষ্ট করছে সেখানকার শ্রমিকরা, তাই না? সেহেতু তোমাদের চেয়ে একটা প্রতিষ্ঠানে অনেকেই ঘাম ছড়াবে। এই প্রতিষ্ঠানটাকে সম্মান করবা, একদিন প্রতিষ্ঠিত হয়ে যাবা ঠিক, কিন্তু ভুলে যাবা না আমাদেরকে, ঠিক আছে? মনে রেখো। আচ্ছা, আমি আর বেশি কিছু বলবো না। হ্যাঁ, দিন শেষে আরেকটা কথা বলি। তোমার হচ্ছে এই কোর্সে আমি চাইছিলাম হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড বানানোর জন্য, প্রথম দ্বিতীয় এবং তৃতীয়। বাট যাদেরকে আমি বানাতে চাইছি প্রথম থেকে, দেখলেই বোঝা যায় কোনটা হওয়ার যোগ্য কোনটা হওয়ার যোগ্য না। হ্যাঁ, ব্যবহার আচার, চাল চলন, সিনিয়রের প্রতি রেসপেক্ট, সবকিছু মিলাই তোমাদেরকে আমি একদিন হিংস দিয়ে দিচ্ছি। আমার একটা কোর্সের বিষয় দিছিলাম না? তুমি কোর্সে গিয়ে অধিক কষ্ট পেয়ে হাত তুলছো যে স্যার আমি আর চাকরি করবো না। তোমার মাথা ব্যালেন্স কাজ করতেছে না। তোমার মনে করো যে ফার্স্ট স্টুডেন্ট হওয়ার জন্য প্রথম বাধা। একদিন কষ্ট দিচ্ছ স্যার আমার পায়ে ব্যথা, আমি আর দৌড়াতে পারতেছি না। তোমার জন্য এটা একটা পেইন হয়ে গেল, তুমি আর হতে পারবা না। তুমি একদিন তোমাকে একটা টাচ দিছে, সেই টাচে তুমি গ্যাপ মারছো বা করো নাই, হয়ে গেল। তুমি একদিন উইদাউট পারমিশনে একটা জায়গা থেকে লুকায়িত ছিলা, পালাই বেড়াচ্ছিলা, তুমি আর হতে পারবা না। সৈনিক তো হবা অনেকে, তাই না? কিন্তু ওই যে মাথার ভিতরে একটা জিনিস রাখতে হবে, একদিন যদি আমি একটা বিয়াদবি করে ফেলি, আমার অজান্তে হাততারামি করে ফেলি, তাহলে আমার নাম্বার, আমরা যখন 1500 জন ট্রেনিং করছি না, করছি, এখানে যদি কেউ যদি 0.1 মার্ক কম পায়, তাহলে সে মনে করো যদি 1 নম্বরে থাকে তাহলে চলে যায় 600 নম্বরে। আর 600 নম্বরে চলে গেলে কি হয় জানো? মনে করো মিশনে ডাকবে 1 থেকে 50 পর্যন্ত, ওরা আসতে কত সময় লাগবে? কেউ চাকরিতে মিশন করবে হচ্ছে 3 বছরে,
কেউ 4 বছরে, কেউ 20 বছরে করতে পারবে না। বিকজ ওই যে পরিশ্রম বিফলে গেছে। পরিশ্রম ঠিকই করছে, কিন্তু একদিন ঘাটতারামি করছে। বাট এই ব্যাচের সবাই অনেক ভালো ছিল। হ্যাঁ, তোমরা অনেক কষ্ট করছো এই রমজান মাসে ফ্যামিলি ছেড়ে। তোমরা যে এখানে এভাবে সংঘবদ্ধ হয়ে থাকবা, এটা কিন্তু একটা অভাবনীয় ছিল, অকল্পনীয় ছিল। ইভেন অনেকে রোজা করতো না, এখানে প্রপারলি রোজা করতেছো। এটা আমার জন্য ভালো। দোয়া করছো না আমার জন্য? ইনশাআল্লাহ আমিও তোমাদের জন্য দোয়া করছি। হ্যাঁ, তোমার বাসায় যাবা, তোমার বাবা মাকে আমার সালাম দিবা, যে স্যার আমাদের সালাম দিছে। বুঝতে পেরেছো? তোমার বাবা মার জন্য আমার জন্য থাকলো শুভকামনা, তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ তোমাদের মনে আশা কবুল করুন। ঠিক আছে, সো ফার সো গুড। আসলে আগের ব্যাচে কিন্তু সবকিছু প্রেজেন্ট ছিল, সবকিছু সাজানো গোছানো ছিল। তোমাদের জনবল এবার কিছু কমে গেছে, আমাদেরও সময় স্বল্পতা ছিল, আমাদের ম্যানেজমেন্টে কিছু জনবলকে ছাঁটাই করা হয়েছে। সব মিলাই আর কি আমি লাস্টের কিছুদিন খুবই হিমশিম খাচ্ছিলাম। তোমার ভাবি আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল যে বাসায় একটু ইফতারি করো, বাসায় একটু সেহরি করো, একটু সময় দাও। আসলে আমার পক্ষে সময় দেওয়া কোনোভাবে সম্ভব ছিল না। আমার কিন্তু আরো আদার সাইড আছে, সেই সাইড গুলো আমি দেখাশোনা করাও সময় পাচ্ছি না। আমার ভাড়াটিয়া আমাকে ভাড়া দেওয়ার জন্য আরো 1 মাস আগে বলছে যে ভাই এসে ভাড়া নিয়ে যান। ওই ভাড়া নিতে যাওয়ার সময় আমার আর হয় নাই। দরকার নাই, তোমাদের সাথে লেগে আছি। হ্যাঁ, কেন লেগে আছি? তোমাদেরকে একটা মন থেকে ভালোবাসি। তোমরা চলে যাচ্ছ ঠিকই, আমার ভিতরে একটা কান্না আসতেছে। এই যে যখন ওই যে ইয়ে চলে গেল না, নোয়াখালী, ঠিকই কিন্তু গেট থেকে আমার পরে কান্না চলে আসছিল। আনফর্চুনেটলি আমি ঘুরে চলে আসলাম অফিসে, থেমে গেলাম। এটা আমারও একটা আবেগ, তোমাদের সাথে এতদিন ছিলাম। এটা টাকার সম্পর্ক না, এটা ভালোবাসার সম্পর্ক। দ্যাটস ওয়াই আই এম হিয়ার অ্যান্ড ইউ দেয়ার।